নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি ক্লাস 11 প্লাস নিট 2027 দুটোর জন্যই খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বায়োলজিতে, সেটা হলো ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। এই চ্যাপ্টারটা তোমাদেরকে আজকে আমি পড়ানো শুরু করব এবং এমনভাবে পড়াবো যাতে তোমাদের একটা জায়গা এনসিইআরটির একটা জায়গা পড়ে বুঝতে সমস্যা না হয়। পুরো ডিটেল এক্সপ্লেইন করে তোমাদের সহজভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে, এবং যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাতে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক বেশি কথা না বলে। তো প্রথমেই আমরা যে চ্যাপ্টারটা পড়ছি, চ্যাপ্টারটার নাম ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। তো ব্রিদিং মানে কি অ্যাকচুয়ালি? ব্রিদিং মানে হলো এটাই যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস যে নিচ্ছি ছাড়ছি, অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, এই যে প্রসেসটা, মানে একটা হচ্ছে অক্সিজেন নেওয়া, অক্সিজেন আমরা নিই যেটাকে বলা হয় হচ্ছে ইন্সপিরেশন, ঠিক আছে, আর আমরা কার্বন ডাই অক্সাইডটাকে আউট করে দিই দেহের বাইরে, এটাকে বলা হয় এক্সপিরেশন, ঠিক আছে। তো ইন্সপিরেশন আর এক্সপিরেশন, এই ইন্সপিরেশন এবং এক্সপিরেশন এই টোটালটাকে বলা হয় হচ্ছে ব্রিদিং। ইন্সপিরেশন এবং এক্সপিরেশন এটাকেই বলে ব্রিদিং। তো আমরা যে অক্সিজেন নিলাম, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, এই যে প্রসেসটা নেওয়া ছাড়া, এই দুটোকে একসাথে বলে ব্রিদিং, ঠিক আছে। এবার ব্রিদিং এ আমাদের হিউম্যান বডিতে আমরা যে ব্রিদিং করে থাকি তার জন্য আমাদের কোন অর্গান রয়েছে? সেই অর্গানটার নাম হচ্ছে লাংস, ঠিক আছে। লাংস হচ্ছে আমাদের দেহের রেসপিরেটরি অর্গান বলা হয়। ব্রিদিং মানেই রেসপিরেশন, ঠিক আছে, ব্রিদিং বা রেসপিরেশন এটাকে বলা হয়, ব্রিদিং বা রেসপিরেশন। তো আমাদের দেহে ব্রিদিং এর জন্য যে বিশেষ অঙ্গটা বা অর্গানটা থাকে সেটা হচ্ছে লাংস হিউম্যানের দেহে। কিন্তু আরো যে অর্গানরা রয়েছে, সেই সমস্ত আরো যে অর্গানিজম রয়েছে তাদের দেহে কি কি মানে থাকে, অর্গান থাকে তোমার রেসপিরেশনের জন্য, সেটা আমরা দেখব। তো এখানে লিখছি অর্গানিজম আর এখানে লিখছি হচ্ছে রেসপিরেটরি অর্গানস, রেসপিরেটরি অর্গানস, ঠিক আছে। তো এখানে অর্গানিজমের নাম লিখবো, এখানে তার রেসপিরেটরি অর্গানস গুলোকে আমরা লিখবো। দেখো প্রথমেই লিখছি আর্থওয়ার্মস। আর্থওয়ার্মস এর রেসপিরেটরি অর্গানের নাম হচ্ছে ময়েস্ট কিউটিকল, ময়েস্ট কিউটিকল, ঠিক আছে। এরপর রয়েছে যেটা, সেটা হচ্ছে তোমাদের ইনসেক্টস, পতঙ্গ যারা রয়েছে তাদের থাকে হচ্ছে ট্র্যাকিয়াল টিউবস, ঠিক আছে। আর্থওয়ার্ম যারা তাদের ময়েস্ট কিউটিকল, এটা কিন্তু সি, ময়েস্ট কিউটিকল। ইনসেক্টদের হচ্ছে রেসপিরেটরি অর্গান ট্র্যাকিয়াল টিউবস বা ট্র্যাকিয়া বলতে পারো। যারা অ্যাকুয়াটিক আর্থ্রোপোডস রয়েছে বা অ্যাকুয়াটিক মোলাস্কা রয়েছে, অ্যাকুয়াটিক আর্থ্রোপোডস বা অ্যাকুয়াটিক মোলাস্কা যারা রয়েছে তাদের রেসপিরেটরি অর্গান হচ্ছে গিলস, ঠিক আছে। আর যারা টেরেস্ট্রিয়াল, টেরেস্ট্রিয়াল মানে কি? অ্যাকুয়াটিক আর্থ্রোপোডস এবং অ্যাকুয়াটিক মোলাস্কা যারা অ্যাকুয়াটিক অর্থাৎ জলে থাকে তাদের রেসপিরেটরি অর্গান হচ্ছে গিলস বা ফুলকা। কিন্তু যারা ডাঙায় থাকে ফর টেরেস্ট্রিয়াল, এদেরই এই আর্থ্রোপোডা মোলাস্কা এদের মধ্যে যারা টেরেস্ট্রিয়াল অর্থাৎ যারা স্থলে বা ডাঙায় বসবাস করে তাদের ক্ষেত্রে কিন্তু রেসপিরেটরি অর্গান হবে তোমার লাংস, ঠিক আছে। আমাদের মতো লাংস ওদের না, ওদের লাংসটা অন্যরকম, কিন্তু লাংস। আচ্ছা, এরপর তোমাদের যে উদাহরণটা বললো ফিশ, ফিশের যেটা থাকে সেটা হচ্ছে গিলস বা ফুলকা। ফিশ কিন্তু গিলস বা ফুলকার সাহায্যে তোমার এই যে আমরা যেরকম শ্বাস প্রশ্বাস নিচ্ছি লাংসের সাহায্যে, ফিশও ওরকম গিলসের সাহায্যে নিয়ে থাকে। এরপর হচ্ছে অ্যাম্ফিবিয়ান্স, অ্যাম্ফিবিয়ান্স বা উভচর যারা, উভচররা কিন্তু তাদের যে ময়েস্ট স্কিন রয়েছে বা তাদের যে ভিজে ত্বক, ঠিক আছে, ময়েস্ট স্কিন রয়েছে তার মাধ্যমে তারা কিন্তু রেসপিরেশন করে থাকে। এবং এদের যে রেসপিরেশনটা, যেহেতু ভিজা ত্বক
ব্যাঙের ত্বকটা দেখবে একটু ভিজা ভিজা হয়, সেই ময়েস্ট স্কিনের থ্রু দিয়ে তাদের যে রেসপিরেশন তারা করে, সেই রেসপিরেশনটার একটা বিশেষ নাম আছে, সেটাকে বলে কিউটেনিয়াস রেসপিরেশন। কিউটেনিয়াস রেসপিরেশন, কিউটেনিয়াস রেসপিরেশন। আর লাস্টে একটা বলবো যেটা হচ্ছে তোমার প্ল্যাটিহেলমিন্থ, নিডারিয়া, পরিফেরা, ঠিক আছে? প্ল্যাটিহেলমিন্থ, নিডারিয়া, পরিফেরা, এদের যে রেসপিরেটরি অর্গান রয়েছে সেটা হচ্ছে সিম্পল ডিফিউশনের মাধ্যমে, সাধারণ ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এরা কিন্তু রেসপিরেশন করে থাকে, ঠিক আছে? সিম্পল ডিফিউশন, সাধারণ ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এদের যে ত্বক রয়েছে সেই ত্বকের সাহায্যে সিম্পল ডিফিউশন বা সাধারণ ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এরা কিন্তু রেসপিরেশন করে থাকে। ফিশ করে থাকে গিলসের সাহায্যে, অ্যাম্ফিবিয়ান্স করে থাকে তার ভিজে স্কিন বা ময়েস্ট স্কিনের সাহায্যে। নিচেরটা তোমরা দেখতে পাচ্ছ না, দাঁড়াও দেখো, পরিফেরা, নিডারিয়া এবং প্ল্যাটিহেলমিন্থ এরা কি করে, এরা সিম্পল ডিফিউশনের মাধ্যমে, সাধারণ ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এরা কিন্তু তোমার যেটা ব্রিদিং সেটা করে থাকে, এবং এদের যে পুরো মুক্ত ত্বক একদম স্কিন যেটা, সেই স্কিনের সাহায্যে এদের কিন্তু ব্রিদিং হয়ে থাকে। এবার তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ মানুষের দেহে কিভাবে রেসপিরেশনটা হচ্ছে সেটা তোমাদেরকে বলবো। আমাদের রেসপিরেটরি যে সিস্টেমটা সেটা কিভাবে, মানে আমরা কিভাবে অক্সিজেন নিচ্ছি, কিভাবে কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে, সেটা টোটাল সিস্টেমটা একটা অ্যারো দিয়ে আমরা এখানে বুঝে নেব। তো এখানে কি বলবো, এখানে বলবো হচ্ছে হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, এটা আমরা বুঝবো এখানে। তো সবাই জানো আমাদের এই যে নাক, এটা যদি একটা মানুষের মুখ হয়, ঠিক আছে, এই আমরা জানি আমাদের এখানে নাকের দুটো ছিদ্র থাকে। এই যে নাকের যে আমাদের দুটো ছিদ্র রয়েছে এটাকে বলে নাসা ছিদ্র বা এক্সটার্নাল নস্ট্রিল, ঠিক আছে, বহির নাসারন্ধ্র যেটাকে বলে এক্সটার্নাল নস্ট্রিল। তো প্রথমে আমাদের ওই যে নাকের যে ছিদ্র সেখান থেকেই আমাদের অক্সিজেন ঢুকছে এবং কার্বন ডাই অক্সাইড সেখান থেকেই বেরোচ্ছে। তো ফার্স্ট যে প্যাসেজটা সেটা হচ্ছে এক্সটার্নাল নস্ট্রিল, প্রথম অংশটা হচ্ছে এক্সটার্নাল নস্ট্রিল। তো প্রথমেই লিখবো এক্সটার্নাল নস্ট্রিলস, ঠিক আছে, এক্সটার্নাল নস্ট্রিলস। তারপরে আমাদের এই এক্সটার্নাল নস্ট্রিলস থেকে অক্সিজেনটা যে ঢুকলো, ঠিক আছে, ঢোকার পর সেটা চলে যায় সেটা হচ্ছে নেজাল চেম্বারে, ঠিক আছে, নেজাল চেম্বারে। এক্সটার্নাল নস্ট্রিল থেকে অক্সিজেন ঢুকলো, ঢুকে সেটা একটা জায়গায় গিয়ে পৌঁছয়, সেটাকে বলে নেজাল চেম্বার। নাকের মধ্যে একটা অংশ চেম্বার টাইপের রয়েছে, মানে ধরো না এখান থেকে দুটো ছিদ্র থেকে অক্সিজেন ঢুকলো, ঢুকে এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছলো, এটা হচ্ছে নেজাল চেম্বার। এই নেজাল চেম্বার থেকে চলে যাবে সেটা হচ্ছে ফ্যারিংসে, ফ্যারিংস, ফ্যারিংস নামক একটা অংশ, ধরো না এই একটা অংশটার নাম হচ্ছে ফ্যারিংস। এই ফ্যারিংস এমন একটা অংশ যেই অংশটা দিয়ে ফুড এবং এয়ার দুটোই পাস করতে পারে। তো এই ফ্যারিংসটা কি, ফ্যারিংসটা হচ্ছে কমন প্যাসেজ, এটা লিখে দিচ্ছি এখানে, কমন প্যাসেজ ফর ফুড অ্যান্ড এয়ার, যেখান দিয়ে আমাদের খাবারও যায় এবং এয়ার বা বায়ুটাও যাচ্ছে, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এগুলোও পাস করছে, খাবারও পাস করছে এই অংশটা দিয়ে। তো এক্সটার্নাল নস্ট্রিল যে রয়েছে সেখান থেকে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ঢুকলো, ঢোকার পর নাসাল চেম্বারে গেল, সেখান থেকে ফ্যারিংসে গেল, ফ্যারিংসে আসার পর সেখান থেকে চলে যাবে সেটা হচ্ছে ল্যারিংসে, ল্যারিংসে চলে যাবে এয়ারটা, ফুডটা অন্য জায়গায় চলে যায়। এখান থেকে দুটো নালী শুরু হয়, এটা যদি ফ্যারিংস হয়, ঠিক আছে, এটা যদি ফ্যারিংস হয় এখান থেকে দুটো নালী থাকে, একটা হচ্ছে খাদ্য নালী, একটা শ্বাসনালী। তো খাদ্য নালীতে খাদ্যটা চলে যায়, খাদ্যটা খাদ্য নালীতে যায়, আর যেটা শ্বাসনালী সেটাতে বায়ুটা চলে যায়, এয়ারটা চলে যায়। তো ল্যারিংসে চলে যায় এয়ারটা। এই ল্যারিংসটাকে একটা বিশেষ নাম দেওয়া হয়, যেটা হচ্ছে বলা হয় সাউন্ড বক্স। কি বলা হয় ল্যারিংসের? সাউন্ড বক্স। এই যে আমি তোমাদের সাথে কথা বলছি,
তোমরা যে আমার গলার স্বর শুনতে পাচ্ছ, যে সাউন্ডটা শুনতে পাচ্ছ, সাউন্ডটা তৈরি করে এই ল্যারিংস। এই কারণে ল্যারিংস কে বলা হয় হচ্ছে সাউন্ড বক্স। এবার ল্যারিংসে যাওয়ার পরে যেটা যেখানে চলে যায় সেটা হচ্ছে ট্র্যাকিয়া। ঠিক আছে, ট্র্যাকিয়াতে যাওয়ার পর যেখানে যায় সেটা হচ্ছে ব্রঙ্কাস। এবার এই ব্রঙ্কাসের মধ্যে বিভিন্ন অংশ রয়েছে, প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টার্সিয়ারি ব্রঙ্কাস। এই সমস্ত কিছু পেরিয়ে তারপরে বাতাসটা যেখানে যায় সেটা হচ্ছে ব্রঙ্কিওল। ঠিক আছে, ব্রঙ্কিওলস। এই ব্রঙ্কিওলস এরও তিনটে পার্ট রয়েছে, একটা হচ্ছে ইনিশিয়াল ব্রঙ্কিওল, এখানে লিখছি ইনিশিয়াল ব্রঙ্কিওল, একটা হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিওল, আর একটা হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিওল। এরপর ব্রঙ্কিওল থেকে এটা যেখানে যায় সেটা হচ্ছে অ্যালভিওলার ডাক্টে। ঠিক আছে, এবং অ্যালভিওলার ডাক্ট থেকে চলে যায় অ্যালভিওলার স্যাকে। এটা তোমাদেরকে এখন আমি জাস্ট একটা লেখালাম, এরপর যখন ছবিটা একে বোঝাবো তোমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। এটা জাস্ট লেখালাম, একটু লিখে নাও যে এক্সটার্নাল নস্ট্রিল থেকে নাসাল চেম্বার, ফ্যারিংস, সেখান থেকে ল্যারিংস, সেখান থেকে ট্র্যাকিয়া, সেখান থেকে প্রাইমারি ব্রঙ্কাস, থেকে সেকেন্ডারি ব্রঙ্কাস, তার থেকে টার্সিয়ারি ব্রঙ্কাস, সেখান থেকে ব্রঙ্কিওলস মানে ইনিশিয়াল ব্রঙ্কিওল, তারপর টার্মিনাল ব্রঙ্কিওল, তারপর হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিওল, এবং তারপরে হচ্ছে অ্যালভিওলার ডাক্টে যায়, সেখান থেকে অ্যালভিওলার স্যাক বা অ্যালভিওলার থলিতে যায়। তো এই যে ট্র্যাকিয়ার পর থেকে এই যে ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার স্যাক, এই সম্পূর্ণ জিনিসটা এইখান থেকে স্টার্ট হয়ে পুরো এই পর্যন্ত, এগুলো কিন্তু সমস্ত জিনিসগুলোই লাংসের ভেতরে বা ফুসফুসের ভিতরে রয়েছে। আমাদের দেহে এক জোড়া ফুসফুস থাকে, দুটো ফুসফুস, তো এই ফুসফুসের ভেতরে এই জিনিসগুলো সব রয়েছে। এই পর্যন্ত হচ্ছে ফুসফুসের বাইরের অংশ, এগুলো হচ্ছে সব ফুসফুসের ভিতরের অংশ। ঠিক আছে, এবার আমি ছবিটা আঁকবো, মুছে দিলাম এটা, এবার ছবিটা আঁকবো। দেখো ছবিটা আঁকছি। এই ধরে নাও কোনো একটা মানুষের অসাধারণ মুখ হয়েছে, দাঁড়াও না, এই হচ্ছে একটা মানুষের দুটো এক্সটার্নাল নস্ট্রিল, এখান থেকে অক্সিজেন আসছে, অক্সিজেন যেভাবে যাচ্ছে কার্বন ডাই অক্সাইড সেই পথেই বাইরে বেরোবে। তো একটা দিয়ে আমি দেখাচ্ছি আর একটা দিয়ে অটোমেটিক বুঝতে পারবে। অক্সিজেনের ডিরেকশনটা বাইরে থেকে ভেতরে হচ্ছে, কার্বন ডাই অক্সাইডের ডিরেকশনটা ভিতর থেকে বাইরে হবে, কারণ কার্বন ডাই অক্সাইড আমরা ত্যাগ করি। তো অক্সিজেনটা ভিতরে ঢুকলো এক্সটার্নাল নস্ট্রিল থেকে, ও এসে একটা জায়গাতে পৌঁছবে, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি নাসাল চেম্বার, এনসি দিয়ে লিখলাম, নাসাল চেম্বার বলি আমরা সেটাকে। এরপর এই নাসাল চেম্বার থেকে অক্সিজেন যে জায়গাটা যাবে সেটা হচ্ছে ফ্যারিংস। সেই জায়গাটার নাম কি, সেই জায়গাটার নাম হচ্ছে ফ্যারিংস। যেটা কি, যেটা হচ্ছে ফুড এবং এয়ারের কমন প্যাসেজ, যেখান থেকে ফুডও যায় এয়ারও যায়, তার কমন প্যাসেজ। এবার এই ফ্যারিংস থেকে এরকম দুটো, আমি জাস্ট একটা সিম্পলিফাইড ডায়াগ্রাম আঁকছি, ঠিক আছে। এখান থেকে এরকম ফ্যারিংস থেকে দুটো নালী যায়, একটা হচ্ছে খাদ্যের জন্য, ফুডের জন্য, আর একটা হচ্ছে এয়ারের জন্য। তো অবভিয়াসলি এয়ারটা এয়ারের জায়গাতেই ঢুকবে, ফুডটা ফুডের জায়গাতে ঢুকবে। যদি কোনোভাবে ফুড এয়ারের যে নালীটা রয়েছে সেখানে ঢুকে যায়, তাহলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। যখন আমরা বিষম খাই কি হয়, আমাদের ফুড এই এয়ারের পাথে ঢুকে যায়, এয়ারের যে প্যাসেজটা সেখানে ফুড ঢুকে যায়, ফলে যখন আমরা বিষম খাই, অনেক সময় যদি ফুডটা বার না হয় মানুষ কিন্তু মারাও যায়। তো এই গল্পটা আমি একটু বলে দিলাম, তাহলে ফুডটা ফুডের মতো আছে, এয়ারটা এয়ারের মতো। এবার আমরা এখানে এয়ারের প্যাসেজটা নিয়ে পড়বো, কারণ আমরা এখানে এয়ার নিয়ে আলোচনা করছি। তো এয়ারের প্যাসেজটা ফ্যারিংস থেকে এবার যেটা যাবে সেটা হচ্ছে এরকম একটা অংশ তুমি দেখতে পাবে, এই হলো, এইটা হচ্ছে, আচ্ছা বেশি চওড়া করে ফেললাম, এই সাইডে দেখো, এইভাবে এটা হচ্ছে আমাদের গলার অংশ, এটা হচ্ছে ফ্যারিংস থেকে এই অংশটা আবার শুরু হচ্ছে। ধরে নাও এখানে ফ্যারিংস রয়েছে, এই ফ্যারিংস থেকে এবার এই পার্টটা শুরু হচ্ছে, এটা এভাবে ডিভাইড হয়ে যায়,
এবং এই পাশে এরকম একটা লাংস রয়েছে, একইভাবে এই পাশে এরকম একটা লাংস কিন্তু রয়েছে। ঠিক আছে, আমি তোমাদেরকে জাস্ট একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমি জানি ছবি অত ভালো হচ্ছে না, কিন্তু কনসেপ্টটা বোঝার দিকে কিন্তু ধ্যান দাও। তো এখানে ফেরিংস রয়েছে, ফেরিংসটা যে ফেরিংসের পর যে এয়ারের যে প্যাসেজটা সেটা হচ্ছে এটা আঁকলাম। এখানে আমি তখন বললাম না যে ফেরিংসের পর ল্যারিংস আসে, তো এই যে দেখতে পাচ্ছ এই যে অংশটা, এই অংশ প্লাস এই অংশ, এই টোটালটাকেই বলা হয় হচ্ছে ল্যারিংস। ঠিক আছে, এই যে এই নীল কালার দিয়ে যে অংশটাকে আমি বুঝিয়ে দিলাম, এই টোটাল যে অংশটা, এই টুপি আকৃতির অংশ প্লাস এই বক্স আকৃতির অংশ, এই টোটালটাই হচ্ছে ল্যারিংস। এই টোটালটা কি? এই টোটালটাই হচ্ছে ল্যারিংস, যেটাকে কি বলা হয়? সাউন্ড বক্স বলা হয়। এটা হচ্ছে একটা কার্টিলেজিনিয়াস অংশ, তরুণাস্থিময় একটা অংশ, এবং এইটা হচ্ছে একটা বিশেষ জিনিস যেটা কি করে, ফুটকে এই এয়ারের প্যাসেজে ঢুকতে বাধা দেয়। এপিগ্লটিস এটার নাম। এটার নাম কি? এটার নাম হচ্ছে এপিগ্লটিস। এপিগ্লটিস, তো এটার নাম হচ্ছে এপিগ্লটিস। এটা কি? এপিগ্লটিস হচ্ছে একটা ঢাকনা আকৃতির অংশ। ঠিক আছে, এটা চ্যাপ্টা মতো ঢাকনা আকৃতির একটা অংশ, যেটা কি করে এখান থেকে যাতে ফুড এখানে ঢুকতে না পারে সেটার জন্য এই জায়গাটাকে আটকে রাখে, ঢাকা দিয়ে রাখে, অর্থাৎ ফুডকে এয়ারের প্যাসেজে ঢুকতে প্রিভেন্ট করে, বাধা দেয়। এক কথায় ফুডকে কি করে? এই ট্র্যাকিয়ার মধ্যে ঢুকতে বাধা দেয়। এই হচ্ছে মেইন কথা। এইটা হচ্ছে ট্র্যাকিয়া। এটা কি? এটা হচ্ছে ট্র্যাকিয়া। ট্র্যাকিয়া, ঠিক আছে, ল্যারিংস এর পর বলেছিলাম ট্র্যাকিয়াতে আসে, তো এটা হচ্ছে ট্র্যাকিয়া, বাইরেই লিখছি, এটা হচ্ছে ট্র্যাকিয়া। ঠিক আছে, এই ট্র্যাকিয়াটা ভাগ হয়ে যায় এভাবে দুটো ভাগে, যেটাকে বলা হয় লেফট ব্রঙ্কাস আর রাইট ব্রঙ্কাস। লেফট ব্রঙ্কাস, রাইট ব্রঙ্কাস। তো কোনো একটা লেফট, কোনো একটা রাইট ব্রঙ্কাস, লেফট ব্রঙ্কাস, রাইট ব্রঙ্কাস, দুই ভাগে ভাগ হয়ে গেল। এরপর এই যে ব্রঙ্কাস যখন লাংসের ভেতরে ঢুকছে, এক একটা ব্রঙ্কাস গিয়ে এক একটা লেফট ব্রঙ্কাস গিয়ে একটা লাংসের ভেতর ঢোকে, রাইট ব্রঙ্কাস গিয়ে একটা লাংসের ভেতর ঢোকে, এবং এগুলো তারপর ফার্দার আরো ডিভাইড হয়। এটা দুটো ভাগে যখন ভাগ হয়ে গেল, এগুলোকে তখন আমরা এগুলোর এক একটাকে বলবো প্রাইমারি ব্রঙ্কাস। ঠিক আছে, এই প্রাইমারি ব্রঙ্কাস যখন আরো দুটো ভাগে ভাগ হয়ে যাবে, তখন আমরা এক একটাকে বলবো হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস। এই সেকেন্ডারি ব্রঙ্কাস যখন আরো দুটো ভাগে ভাগ হয়ে যাবে, তখন আমরা সেটাকে বলবো টারশিয়ারি ব্রঙ্কাস। এবং টারশিয়ারি ব্রঙ্কাসের পর আরো যখন টারশিয়ারি ব্রঙ্কাস আরো ভাগ হতে থাকবে, আমরা প্রথমে সেটাকে বলবো হচ্ছে ইনিশিয়াল ব্রঙ্কিওল। ইনিশিয়াল ব্রঙ্কিওল বলবো। ইনিশিয়াল ব্রঙ্কিওল যখন এভাবে আরো এভাবে ভাগ হতে থাকবে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিওল। টার্মিনাল ব্রঙ্কিওল বলবো। এবং অবশেষে টার্মিনাল ব্রঙ্কিওলটা আরো ভাগে ভাগ হয়ে যাবে, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, টার্মিনাল ব্রঙ্কিওল আরো ভাগে এভাবে ভাগ হয়ে যাবে, করবে হচ্ছে এরপর টার্মিনাল ব্রঙ্কিওল ডিভাইড হয়ে আসবে হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিওল। তো এগুলো অ্যাকচুয়ালি ডিভিশন হতে হতে তৈরি হয়, আর কিছুই না। রেসপিরেটরি ব্রঙ্কিওল, তাহলে প্রাইমারি থেকে সেকেন্ডারি ব্রঙ্কাস থেকে টারশিয়ারি ব্রঙ্কাস, সেটা ডিভাইড হয়ে ইনিশিয়াল ব্রঙ্কিওল, সেটা ডিভাইড হয়ে টার্মিনাল ব্রঙ্কিওল, সেটা ডিভাইড হয়ে রেসপিরেটরি ব্রঙ্কিওল, সেটা আরো সরু সরু এরকম ডাক্ট তৈরি করবে, ডিভাইড হয়ে হয়ে রেসপিরেটরি ব্রঙ্কিওলটা ডিভাইড হয়ে হয়ে আরো ডাক্ট তৈরি করবে সরু সরু, যেগুলোকে বলবো অ্যালভিওলার ডাক্ট। এবং অ্যালভিওলার ডাক্ট তৈরি করার পরে এরকম কিছু ছোট ছোট থলির মতো অংশ লাংসের মধ্যে দেখা যায়, এরকম কিছু স্যাক লাইক স্ট্রাকচার দেখা যায় লাংসের মধ্যে, এইভাবে থলির মতো অংশ। যেই থলির মতো অংশগুলোকে আমরা কি বলি? থলির মতো অংশগুলোকে আমরা বলে থাকি হচ্ছে অ্যালভিওলাই। থলির মতো অংশগুলোকে আমরা বলে থাকি অ্যালভিওলাই বা বায়ুথলি। এই অ্যালভিওলার ডাক্টগুলো এসে ফাইনালি অ্যালভিওলাই এর মধ্যে প্রবেশ করবে। অ্যালভিওলার ডাক্টগুলো এসে ফাইনালি অ্যালভিওলাই এর মধ্যে প্রবেশ করবে। এই হচ্ছে পুরো ব্যাপারটা। এবং মনে রাখবে ট্র্যাকিয়াতে এরকম সি আকৃতির কিছু রিং থাকে, এইভাবে সি আকৃতির কিছু রিং থাকে। এবং এই রিংটা কতদূর পর্যন্ত থাকে? এই রিংটা থাকে হচ্ছে তোমার ইনিশিয়াল ব্রঙ্কিওল পর্যন্ত। ঠিক আছে, ইনিশিয়াল ব্রঙ্কিওল পর্যন্ত এই রিং গুলো থাকে, এইভাবে এইভাবে এইভাবে
এইভাবে রিংগুলো হচ্ছে থাকে, এবং এগুলোর যে আকৃতি সেটা হচ্ছে সি শেপড রিং, সি শেপড কার্টিলেজিনাস রিং। ঠিক আছে, সি শেপ বা সি আকৃতির, মানে কি এরকম পুরো গোল নয়, এরকম পুরো গোল নয়, এইরকম এইরকম, দাঁড়াও এটা দিয়ে দেখাচ্ছি, দেখো এইরকম পুরো গোল নয়, এরকম নয়, এরকম নয়, এইরকম, এই, এবং সেটা এরকম শুধু সামনের দিক থেকে। তুমি গলায় এভাবে হাত বোলালে না বুঝতে পারবে যে তোমার গলায় একটা রিং রিং জিনিস তুমি বুঝতে পারছো, এই জায়গাটা এভাবে হাত বোলাও বুঝতে পারবে। তো এই রিং রিং জিনিসটা তুমি কিন্তু ফিল করতে পারবে, সেটাই এখানে থাকে এরকম, এবং সামনের দিক থেকে, নট পিছনের দিক থেকে, পিছনের দিক থেকে না, সামনের দিক থেকে এখানে কিন্তু কার্টিলেজিনিয়াস রিং দেখা যায়। আচ্ছা, এই এবার আমি তোমাদেরকে এখান থেকে কিছু ডেটা লিখিয়ে দেবো, সেগুলো তোমরা লিখে নেবে। এবার খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস লেখাবো, সেগুলো সবাই খাতায় নোট করবে, যা বোঝানোর ওখানে বুঝিয়ে দিয়েছি, এবার এখানে লেখাবো। দেখো প্রথমে কি লিখবে, প্রথমে হচ্ছে যেটা লিখবে সেটা হচ্ছে, আমরা বললাম একটু আগে যে ব্রঙ্কাস, ব্রঙ্কাস প্লাস এই যে ব্রঙ্কিওলস, ঠিক আছে, মানে ব্রঙ্কাস মানে কি, লেফট আর রাইট ব্রঙ্কাস তো গিয়ে ঢুকছে, তারপরে যে ডিভাইড হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি ব্রঙ্কাস সেগুলো, তারপর ব্রঙ্কিওলস, তারপর হচ্ছে তোমার যেটা সেটা হচ্ছে তারপরে অ্যালভিওলাই, ব্রঙ্কাস, ব্রঙ্কিওলস, অ্যালভিওলাই, এরা প্রত্যেকে কিন্তু লাংস এর মধ্যে থাকে, ঠিক আছে, এরা কি করে, কম্প্রাইজ লাংস, অর্থাৎ লাংস গঠন করে এরা সবাই মিলে। এরপর আমরা যেটা লিখবো সেটা কি, সেটা হচ্ছে ট্র্যাকিয়াতে। আচ্ছা, এপিগ্লটিস সম্পর্কে আগে লিখিয়ে দিই। এপিগ্লটিস কি, এপিগ্লটিস হচ্ছে একটা থিন, খুবই পাতলা, কার্টিলেজিনাস, বানান ভুল হতে পারে, থিন কার্টিলেজিনাস ফ্ল্যাপ, ঠিক আছে, একটা পাতলা তরুণাস্থিময় একটা পর্দার মতো অংশ, যেটা কি করে, যেটা হচ্ছে প্রিভেন্ট ফুড ম্যাটেরিয়াল ইনসাইড ট্র্যাকিয়া, অর্থাৎ ট্র্যাকিয়ার মধ্যে ফুড ম্যাটেরিয়ালকে ঢুকতে বাধা দেয়। এরপর আসছি হচ্ছে আমরা এই অংশটা নিয়ে, যে ট্র্যাকিয়াটা দুটো ভাগে ভাগ হচ্ছিল, যে ট্র্যাকিয়া এটা দুটো ভাগে ভাগ হচ্ছিল, একটা হচ্ছে লেফট ব্রঙ্কাস, একটা হচ্ছে রাইট ব্রঙ্কাস, তাই তো, একটা হচ্ছে লেফট ব্রঙ্কাস আর একটা হচ্ছে রাইট ব্রঙ্কাস। তো এই যে লেফট ব্রঙ্কাস এবং রাইট ব্রঙ্কাস এই দুভাগে ভাগ হচ্ছিল, সেই যে ভাগ হওয়ার জায়গাটা, সেই ভাগ হওয়ার জায়গাটাকে কি বলা হয়, মিড থোরাসিক ক্যাভিটি। থোরাক্স বলতে আমরা বক্ষ অংশকে বুঝি, মিড থোরাসিক ক্যাভিটি মানে কি, বক্ষ গহ্বরের মাঝামাঝি অংশ থেকে। আমাদের বডিটার দুটো পার্ট আছে, একটা থোরাক্স, একটা অ্যাবডোমেন। থোরাক্স মানে বক্ষ অংশ, অ্যাবডোমেন মানে উদর বা পেট অংশ। তো থোরাক্স অংশ বা বক্ষ অংশের মাঝামাঝি যে জায়গা, থোরাক্স ক্যাভিটি বা বক্ষ গহ্বর যেটা, সেই বক্ষ গহ্বর যদি একটা বক্ষ গহ্বর হয়, তার মোটামুটি মাঝামাঝি একটা জায়গা, এই জায়গা থেকে কি হয়, ট্র্যাকিয়া দুটো ভাগে ভাগ হয়ে যায়, এবং যে জায়গা থেকে ভাগ হয় সেটা কততম ভার্টিব্রি, সেটা হচ্ছে আরো অ্যাপ্রক্স যদি বলতে চাই, সেটা হচ্ছে ফিফথ থোরাসিক ভার্টিব্রি থেকে কিন্তু ডিভাইড হয়। পঞ্চম থোরাসিক ভার্টিব্রি, অর্থাৎ আমাদের যে ভার্টিব্রি রয়েছে থোরাক্স অংশে বা বক্ষ অংশে, সেটার 5 নাম্বার থোরাসিক ভার্টিব্রি থেকে কিন্তু ট্র্যাকিয়াটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, ফিফথ থোরাসিক ভার্টিব্রি থেকে। আচ্ছা, এবার মনে রাখবে যেটা, সেটা হচ্ছে ট্র্যাকিয়া থেকে শুরু করে ইনিশিয়াল ব্রঙ্কিওল, ট্র্যাকিয়া, তারপর প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি, টারশিয়ারি ব্রঙ্কাস, তারপর হচ্ছে ইনিশিয়াল ব্রঙ্কিওল। এই ইনিশিয়াল ব্রঙ্কিওল পর্যন্ত এই টোটাল জায়গাটা কিসে
মোড়া থাকে না, এখানটা থাকে হচ্ছে সি শেপড রিং, সি শেপড, এটাও কিন্তু কার্টিলেজিনিয়াস রিং, সি শেপড কার্টিলেজিনাস রিং দ্বারা কিন্তু এই পুরো অংশটা কভার থাকে, ট্র্যাকিয়া থেকে ইনিশিয়াল ব্রঙ্কিওল অবধি। ঠিক আছে, আচ্ছা এটা হলো। এরপর বলবো হচ্ছে অ্যালভিওলাই সম্পর্কে। অ্যালভিওলাইটা কি? অ্যালভিওলাই হচ্ছে একটা স্যাক লাইক স্ট্রাকচার বা একটা থলি লাইক স্ট্রাকচার, থলির মতো একটা স্ট্রাকচার, যার কি থাকে ইররেগুলার ওয়াল। ওয়ালটা কেমন? অ্যালভিওলার ওয়াল হচ্ছে ইররেগুলার টাইপের, স্যাক লাইক একটা স্ট্রাকচার এটা। এবং এই অ্যালভিওলাই গুলো অ্যাকচুয়ালি কি করে না, এক্সচেঞ্জ করে এয়ারের, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড, এই যে এয়ার গুলো যাচ্ছে আসছে এদের এক্সচেঞ্জ করায়, অর্থাৎ লাংস থেকে বডির মধ্যে পাঠায়, বডি থেকে লাংসের মধ্যে নেয়। এই এক্সচেঞ্জ পার্টটা, দেওয়া নেওয়ার কাজটা এই অ্যালভিওলাই থেকে মেনলি হয়ে থাকে। এবার মনে রাখবে আমাদের যে নস্ট্রিল, এক্সটার্নাল যে নস্ট্রিল, সেখান থেকে শুরু করে আপ টু টার্মিনাল ব্রঙ্কিওলস অবধি এই অংশটা হচ্ছে কন্ডাক্টিং পার্ট, অর্থাৎ এই অংশে কেবলমাত্র এয়ারের পরিবহন হয়, অক্সিজেনটা বয়ে 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 আসে এবং কার্বন ডাই অক্সাইডটা পরিবাহিত হয়ে বাইরে বেরোয়, শুধু পরিবহনটা এই অংশে হয়, তাই এই অংশটাকে বলে কন্ডাক্টিং পার্ট। আর কিচ্ছু হয় না এই অংশে, শুধু পরিবহন হয়, অর্থাৎ ওরা বয়ে নিয়ে, ওদেরকে বয়ে নিয়ে যাওয়া হয়, ওরা শুধু একে অপর মানে টার্মিনাল ব্রঙ্কিওল, এক্সটার্নাল নস্ট্রিল থেকে টার্মিনাল ব্রঙ্কিওল এই পার্টটাতে শুধু ওরা পরিবাহিত হয়ে আসে, পরিবাহিত হয়ে চলে যায়, আর কিছু কাজ নেই। আর একটা যেটা কথা সেটা হচ্ছে যেটা তোমার রেসপিরেটরি ব্রঙ্কিওল, যেটা রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে এই যে অ্যালভিওলাই, এই পার্টটা হচ্ছে এক্সচেঞ্জ পার্ট, এইখান থেকেই অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ শুরু হয় এয়ারের। তাহলে এয়ারের এক্সচেঞ্জ শুরু হয় অ্যাকচুয়ালি রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে। দাঁড়াও, দেখতে পাচ্ছ না, দেখো এয়ারের এক্সচেঞ্জটা অ্যাকচুয়ালি শুরু হয় রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে। এক্সটার্নাল নস্ট্রিল থেকে টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত কেবলমাত্র এয়ারের কন্ডাকশন হয়, অর্থাৎ কেবল এয়ারটা পরিবাহিত হয়ে আসে এবং পরিবাহিত হয়ে যায়। কিন্তু এক্সচেঞ্জ যেটা, অক্সিজেনটা এক্সচেঞ্জ হয়ে আমাদের বডির মধ্যে যায় বা কার্বন ডাই অক্সাইডটা বডি থেকে লাংসের মধ্যে আসে, তারপর তো বাইরে বেরোয়। তো এই এক্সচেঞ্জের যে ঘটনাটা সেটা রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে শুরু হয় অক্সিজেনের ক্ষেত্রে। এবার কার্বন ডাই অক্সাইড যেহেতু ভিতর থেকে বাইরে বেরোচ্ছে, তাহলে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এক্সচেঞ্জটা কার থেকে শুরু হবে? অ্যালভিওলাইয়ের থেকে শুরু হবে, তাই না? কারণ অ্যালভিওলাইটা শেষে, তারপর সেখান থেকে অ্যালভিওলার ডাক্ট, তারপর রেসপিরেটরি ব্রঙ্কিওলে আসবে, এক্সচেঞ্জটা হয়ে যাবে, তারপর আবার ও কন্ডাক্টিং পার্টে চলে যাবে এবং তারপর বেরিয়ে যাবে বাইরে। তাহলে এখান থেকে আর তোমাদের বলার মতো আর কিছু আছে বলে আমার মনে পড়ছে না, কেউ যদি স্ক্রিনশট নেওয়ার থেকে নিয়ে নিতে পারো। আচ্ছা, আর এখানে কিছু বলার মতো নেই। এবার আমরা চলে যাব তোমাদের থোরাসিক চেম্বারে। চলো, থোরাসিক চেম্বার অর্থাৎ আমরা বললাম এটা যদি আমাদের বডি হয়, বডির একটা অংশকে বলা হয় থোরাক্স বা বক্ষ গহ্বর, আর একটাকে বলা হয় হচ্ছে অ্যাবডোমেন বা উদর গহ্বর। ঠিক আছে, তো থোরাক্স চেম্বার বা বক্ষ গহ্বর সম্পর্কে আমরা একটু এবার জেনে নেব যে থোরাক্স চেম্বার, যেটা থোরাক্স চেম্বার এর কোন দিকে কি থাকে। দেখো, আমাদের যে বক্ষ অংশ এর কটা সাইড আছে? একটা সামনে, একটা পিছনে, একটা পাশে, একটা নিচে, এই তো চারটা দিক হতে পারে। সামনে, পিছনে, পাশে আর নিচে, আর কোনো দিক হতে পারে না। তো আমি লিখবো, প্রথমে লিখবো ডরসাল, আচ্ছা ভেন্ট্রাল, তারপরে ডরসাল, তারপরে ল্যাটেরাল, তারপরে হচ্ছে ডরসাল, ভেন্ট্রাল, ল্যাটেরাল, এরপর হচ্ছে নিচের দিকে যে অংশটা থাকে সেটাকে কি বলবে? লোয়ার সাইড বলে দাও।
না, ডরসাল, ভেন্ট্রাল, ল্যাটেরাল, লোয়ার সাইড। আচ্ছা, এবার এই টার্মগুলো নিয়ে অনেকের অসুবিধা হয়, কিভাবে মনে রাখবে সেটা আমি বলছি। ডরসাল মানে হচ্ছে পিছনে, ভেন্ট্রাল মানে হচ্ছে সামনে, এই দুটো নিয়ে ম্যাক্সিমাম কনফিউশন হয়। ভেন্ট্রাল মানে এভাবে মনে রাখবে, ভেন্ট্রাল মানে হচ্ছে সামনে, ভেন্ট্রাল ভ দিয়ে শুরু, তোমাদের ভুঁড়ি সামনের দিকে থাকে, তো ভেন্ট্রালের ভ ভুঁড়ির ভ, তাই জন্য ভেন্ট্রাল মানে হচ্ছে সামনের দিককে বোঝায়, বুকের সামনের দিককে বোঝায় হচ্ছে ভেন্ট্রাল। তাহলে ভেন্ট্রাল যদি সামনের দিক হয় তাহলে ডরসালটা পিছনের দিক, এটা মনে রাখতে কোনো অসুবিধা হবে না। এরপর চলে আসবে ল্যাটেরাল। ল্যাটেরাল শব্দটা মানে হচ্ছে পাশে, ঠিক আছে, বডির যে পাশে, সাইডে, সাইড, এটাকে বলা হচ্ছে ল্যাটেরাল, ল্যাটেরাল। আর লোয়ার সাইড মানে তো নিচে, সেটা আর কিছু বোঝার দরকারই নেই, তো শুনেই বোঝা যাচ্ছে। তো ভেন্ট্রাল সাইড বা যেটা হচ্ছে সামনের অংশ, বক্ষের সামনের অংশ, সেখানে কি থাকে, ভেন্ট্রাল সাইডে যেটা থাকে সেটা হচ্ছে স্টারনাম, ঠিক আছে, ভেন্ট্রাল সাইডে যেটা থাকে সেটা হচ্ছে স্টারনাম, এটা একটা অস্থি বিশেষ, ঠিক আছে, স্টারনাম, এটা ভেন্ট্রাল সাইডে থাকে। ডরসাল সাইডে বা পিছনের দিকে কি থাকে, ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রাল কলাম থাকে পিছনের দিকে, ঠিক আছে, ডরসাল সাইডে থাকে যে ভার্টিব্রাল কলাম। আমরা জানি আমাদের যে মেরুদণ্ড সেখানে অনেকগুলো ভার্টিব্রা থাকে, তো ভার্টিব্রাল কলাম থাকে ডরসাল সাইডে। ভেন্ট্রাল সাইডে স্টারনাম থাকে। ল্যাটেরাল সাইডে কি থাকে, আমাদের বডির সাইডের দিকে পাঁজর বা রিবস থাকে, ঠিক আছে, রিবস বা পাঁজর থাকে। আর লোয়ার সাইডে থাকে হচ্ছে ডায়াফ্রাম, ডায়াফ্রাম। এটা সম্পর্কে অবশ্যই পরে বলবো, চিত্র এঁকে বোঝাবো, কোনো সমস্যা থাকবে না। তো এই চারটে জিনিস থোরাসিক চেম্বারে থাকে। থোরাসিক চেম্বারের চারটে সাইড, একটা হচ্ছে সামনে, পিছনে, পাশে আর নিচে। সামনে মানে ভেন্ট্রাল, ভ দিয়ে ভেন্ট্রাল, ভ দিয়ে তোমাদের ভুঁড়ি, তাই জন্য এটা হচ্ছে মনে রাখার প্রসেস। ডরসাল মানে হচ্ছে পিছনের দিক, ল্যাটেরাল মানে সাইডে, আমাদের পাঁজর থাকে, পাঁজরের যে হাড়গুলো সেগুলোকে বলে রিবস। তো লোয়ার সাইডে থাকে হচ্ছে ডায়াফ্রাম। স্টারনাম, ভেন্ট্রাল, ভার্টিব্রাল কলাম, ল্যাটেরাল হচ্ছে রিবস থাকে, আর লোয়ার সাইডে থাকে ডায়াফ্রাম। ডায়াফ্রাম হচ্ছে এরকম একটা মাসেল, ঠিক আছে, ডায়াফ্রাম হচ্ছে এরকম ভাবে থাকা একটা মাসেল, যেটা আমাদের এই যদি আমাদের দুটো লাংস হয়, আমাদের এই যদি দুটো লাংস হয়, এই লাংসের নিচে এইভাবে একটা মাসেল থাকে, যেটাকে বলা হয় হচ্ছে তোমার ডায়াফ্রাম, ঠিক আছে। এই মাসেলটার কন্ট্রাকশন, রিল্যাক্সেশন, সংকোচন প্রসারণের জন্য কিন্তু আমাদের এই যে অক্সিজেন ঢোকা, কার্বন ডাই অক্সাইড বেরোনো, অর্থাৎ পুরো ব্রিদিং প্রসেসটাই কিন্তু চলে এই ডায়াফ্রামের কন্ট্রাকশন রিল্যাক্সেশনে। এটা আমরা এর নেক্সট স্টেপে কিন্তু পড়বো। এরপর আমরা পরের ধাপে এগিয়ে যাব। আচ্ছা, এখানে তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, আমাদের ফুসফুস কটা থাকে, দুটো ফুসফুস থাকে। লাংস কটা থাকে আমাদের বডিতে, দুটো থাকে, তো দুটো লাংস থাকে, এই একটা লাংস, এই একটা লাংস, এরকম দুটো লাংস থাকে। মনে রাখবে লাংসের বাইরের দিকে এরকম একটা মেমব্রেন থাকে, এরকম একটা মেমব্রেন থাকে, এবং সেটা সিঙ্গেল লেয়ার না, ডবল লেয়ার মেমব্রেন। এই ডবল লেয়ার মেমব্রেন, এইভাবে এই লাংসটাতেও রয়েছে, এটা একটা ডবল লেয়ার মেমব্রেন। এই মেমব্রেনটার নাম হচ্ছে প্লিউরা মেমব্রেন, প্লিউরাল মেমব্রেন, ঠিক আছে, এই মেমব্রেনটার নাম কি, প্লিউরাল মেমব্রেন। এবং এই প্লিউরাল মেমব্রেনে যে এই মাঝের অংশটা, দুটো তো স্তর, এটা কি, এটা হচ্ছে একটা ডাবল লেয়ার মেমব্রেন, এখানে ডবল লেয়ার রয়েছে প্লিউরাল মেমব্রেনে। তো প্লিউরাল মেমব্রেনে কেমন লেয়ার থাকে, ডবল লেয়ার থাকে। তো ডবল লেয়ারের মাঝখানে এখানে একটা ফ্লুইড থাকে, এই লেয়ারের মাঝখানে এখানে একটা ফ্লুইড থাকে। এই ফ্লুইডটাকে কি ফ্লুইড বলা হয়, ফ্লুইডটাকে বলা হয় হচ্ছে প্লিউরাল ফ্লুইড, প্লিউরাল ফ্লুইড। তাহলে এই যে ডাবল লেয়ার মেমব্রেন, এই ডাবল লেয়ার মেমব্রেনের যে মেমব্রেনের মাঝে যে ফ্লুইডটা থাকে, সেই ফ্লুইডটা হচ্ছে প্লিউরাল ফ্লুইড, যেটা বিভিন্ন আঘাত থেকে লাংসকে রক্ষা করে থাকে, বিভিন্ন ফ্রিকশন বা কোনো ঘর্ষণজনিত আঘাত, যে কোনো আঘাত থেকে লাংসকে রক্ষা করে এই ফ্লুইডটা। এবং এটা হচ্ছে একটা ডবল লেয়ার মেমব্রেন, যেটা পুরো ফুসফুসটাকে ঘিরে রাখে, যেটাকে বলে প্লিউরাল মেমব্রেন। হয়ে গেল। এবার নতুন পার্টে ঢোকার পালা। আর কিছু বলার নেই, যা বলার সব বলা হয়ে গেছে, এবার নতুন পার্টে ঢুকবো। এবার আমরা পড়বো হচ্ছে মেকানিজম অফ ব্রিদিং, অর্থাৎ এই যে ব্রিদিং মানে ইন্সপিরেশন, এক্সপিরেশন, আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি,
এই যে পুরো প্রসেসটা ইন্সপিরেশন এক্সপিরেশন কিভাবে ঘটছে, ঘটার প্রসেস কি সেটাই আমরা পড়বো মেকানিজম অফ ব্রিদিং এ। এবার ব্রিদিং মানে আমরা দুটো জিনিস বুঝি, একটা কি, একটা হচ্ছে ইন্সপিরেশন আর একটা হচ্ছে এক্সপিরেশন। ইন্সপিরেশন আর একটা হচ্ছে এক্সপিরেশন। এবার দেখো কোনটাতে কি হয়, দুটো সাইডে দুটো বোঝানো হবে। ধরে নাও এটা হচ্ছে আমাদের বডি, এটা হচ্ছে আমাদের বডি, ঠিক আছে? এই বডিতে এই জায়গাটাতে কি আছে, দুটো লাংস রয়েছে। এবার এই লাংসের নিচে আমি একটু আগে বললাম এইভাবে একটা পেশি থাকে যেটাকে বলা হয় ডায়াফ্রাম, যেটার কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের জন্য নাকি ব্রিদিং হয়ে থাকে। এবার নরমালি, এটা কিন্তু নর্মাল সময়তে ডায়াফ্রামটা এইভাবে থাকে, এইভাবে থাকে, এইভাবে নর্মাল সময়তে ডায়াফ্রামটা এইভাবে থাকে। এবার এই ডায়াফ্রামটা যখন এরকম অবস্থা থেকে এইরকম হয়ে যায়, এইরকম অবস্থা থেকে এরকম ফ্ল্যাট হয়ে যায়, তখন কি হয়, তখন এটাকে বলা হয় ডায়াফ্রামের কন্ট্রাকশন। এটা নর্মাল ছিল, নর্মাল রিল্যাক্সে ছিল, তাই এটাও রিল্যাক্সেশন অবস্থা। এবং এইটা থেকে যখন এরকম হয়ে যায়, ফ্ল্যাট হয়ে যায়, তখন এটাকে বলে ওর কন্ট্রাকশন অবস্থা বা ওর সংকোচন। ইন্সপিরেশনে সেটাই হয়। ইন্সপিরেশনে কি হয়, এই আমাদের যে বডির যে লাংস রয়েছে, এই যে লাংস, এই লাংসের যে নিচে ডায়াফ্রাম, এই ডায়াফ্রামটা এরকম না থেকে তখন এরকম হয়ে যায়। এবং যখন এই ডায়াফ্রামটা এরকম হয়ে যায় তখন এই থোরাক্স অংশ, যেটা থোরাক্স অংশে যে লাংস গুলো রয়েছে, থোরাক্স অংশটার ভলিউম বাড়ে, তো এবং ভলিউম বাড়ে, লাংস গুলোরও ভলিউম বেড়ে যায়, ঠিক আছে? লাংস গুলোরও ভলিউম বেড়ে যায়। এখানে তাহলে কি হলো, ভলিউম কি হলো, বাড়লো। ভলিউম এখানে বেশি, ঠিক আছে? এখানে প্রচুর ভলিউম। আচ্ছা দেখো এখানে বোঝাই, এখানে ভলিউম খুব বেশি, তার মানে কি, এখানে ভলিউম বেশি মানে হচ্ছে এখানে তোমার প্রেশারটা কমে যাবে। কেন কমে যাবে? ধরো তুমি এইটুকু জায়গার মধ্যে 10টা লজেন্স রেখেছো, আবার তুমি এতটা জায়গার মধ্যে 10টা লজেন্স রাখলে, তাহলে কোন জায়গাতে প্রেশার বেশি হবে? এইটুকু জায়গায় যখন 10টা লজেন্স রেখেছো তখন খুব চাপাচাপি, খুব প্রেশার। যখন তুমি ভলিউম বাড়িয়ে এতটা জায়গাতে 10টা লজেন্স রাখলে, তখন তোমার কি হলো, তখন তোমার প্রেশারটা কমে গেল, ওরা আলগাভাবে রয়েছে। এখানেও তাই, যখন ভলিউম বাড়লো তখন কি হবে, তখন প্রেশার, যেটা প্রেশারটা হচ্ছে কমে যাবে। তো ভলিউম বাড়লো, প্রেশার কমলো, কেন হলো না, ডায়াফ্রামের কি হয়েছে, এখানে ডায়াফ্রামের যেটা হয়েছে সেটা হচ্ছে কন্ট্রাকশন বা সংকোচন হয়েছে, তার ফলে ভলিউম বেড়ে গেছে, প্রেশার কমে গেছে। এবার প্রেশার যেহেতু কমে গেছে, অ্যাটমসফিয়ারের যা প্রেশার তার তুলনায় এখানের যে প্রেশার, লাংসের মধ্যে প্রেশার কি হয়েছে, কমে গেছে। তাই কারণে অক্সিজেন বাইরে থেকে লাংসের মধ্যে প্রবেশ করবে। যেখানে আমরা জানি গ্যাস কি করে, বেশি প্রেশার থেকে কম প্রেশারের দিকে আসে, তো অ্যাটমসফিয়ারে প্রেশার বেশি, লাংসের মধ্যে প্রেশার কমে গেছে, এই কারণে অক্সিজেন ভেতর থেকে বাইরে থেকে ভিতরে আসছে। এই হচ্ছে টোটাল গল্প ইন্সপিরেশনের। এবার আমি তোমাকে এটা তীর চিহ্ন দিয়ে বোঝাবো, লিখে বুঝিয়ে দিচ্ছি কি হলো। দেখো যেটা হলো সেটা হচ্ছে, প্রথমে যেটা হলো সেটা হচ্ছে ডায়াফ্রামের কন্ট্রাকশন হলো, সংকোচন হলো। সংকোচন হওয়ার ফলে কি হলো, যে ভলিউম সেটা বেড়ে গেল। এই ভলিউমটাকে বলা হয় হচ্ছে ইন্ট্রাপালমোনারি ভলিউম, অর্থাৎ পালমোনারি শব্দটা আমরা ব্যবহার করি লাংসের জন্য বা ফুসফুসের জন্য। যেহেতু ফুসফুসের ভলিউম বেড়ে গেছে, এই কারণে আমরা বলছি ইন্ট্রাপালমোনারি ভলিউম বেড়ে গেছে। ইন্ট্রাপালমোনারি ভলিউম কি হয়েছে, ইন্ট্রাপালমোনারি ভলিউম হচ্ছে বেড়ে গেছে। এবং ইন্ট্রাপালমোনারি ভলিউম বেড়ে যাওয়ার কারণে কি হয়েছে, ইন্ট্রাপালমোনারি যে প্রেশার, অর্থাৎ ফুসফুসের মধ্যে যে প্রেশার, সেটা কি হয়েছে, কমে গেছে, অনেক জায়গা পেয়ে গেছে, ফলে প্রেশার কমে গেছে, চাপ কমে গেছে। এবং যখনই চাপ কমে গেছে তখনই কি হচ্ছে, অক্সিজেন এরপরে লাংসের মধ্যে প্রবেশ করছে।
অক্সিজেন কি করছে, অক্সিজেন এরপর লাংসের মধ্যে প্রবেশ করছে, অক্সিজেন মুভ ইনটু লাংস ফ্রম অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার থেকে লাংসের মধ্যে অক্সিজেন প্রবেশ করছে। এই হচ্ছে টোটাল গল্প। এবং এখানে ডায়াফ্রাম তো একটা মাসেল, যার কন্ট্রাকশন হওয়ার কারণে ইন্সপিরেশন হচ্ছে। আরো দু একটা মাসেল রয়েছে যাদের কন্ট্রাকশনের কারণে ইন্সপিরেশন হয়ে থাকে। তারা কে কে একটু দেখে নিই। এদেরকে বলা হয় হচ্ছে অ্যাডিশনাল কিছু মাসেল। অ্যাডিশনাল কিছু মাসেল রয়েছে যাদের কন্ট্রাকশনের কারণে, অবশ্যই কন্ট্রাকশন, ঠিক আছে, কন্ট্রাকশনের কারণে ইন্সপিরেশন হয়। এরা কি? এক নাম্বার হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, আর একটা হচ্ছে অ্যাবডোমিনাল মাসেল। অ্যাবডোমিনাল মাসেল, এই অ্যাবডোমিনাল মাসেলটা কখন কার্যকরী হয়? যখন আমরা ফোর্সফুল ইন্সপিরেশন করি, তখন ফোর্সফুল ইন্সপিরেশন করি তখন অ্যাবডোমিনাল মাসেলটার কন্ট্রাকশন হয়। অর্থাৎ যখন আমরা খুব জোরে, মানে নর্মাল তো নিচ্ছি এরকম, এটা আমরা নর্মাল নিচ্ছি, কিন্তু যখন আমরা অতিরিক্ত ইন্সপিরেশন করি, অতিরিক্ত অক্সিজেন গ্রহণ করি, মানে সর্বোচ্চ যতটা নেওয়া সম্ভব, তখন এই ফোর্সফুল ইন্সপিরেশন, নিজের মধ্যে থেকে ফোর্স দিয়ে আমি ইন্সপায়ার করছি, ঠিক আছে, ফোর্সফুল ইন্সপিরেশন যখন হচ্ছে তখন অ্যাবডোমিনাল মাসেল কিন্তু কন্ট্রাকশন করে। আর এছাড়া আরেকটা মাসেল যেটা কন্ট্রাকশন করতে পারে ডায়াফ্রামের সাথে সাথে, সেটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, এটা তুমি এই বুকে হাত দিলে বুঝতে পারবে। যখন তুমি শ্বাস নিচ্ছ তখন দেখবে তোমার বুকটা সামনের দিকে ফুলে উঠছে। কেন হয়? এই এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলের কন্ট্রাকশনের জন্য। এরা এই এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলটা কি? এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, এই যে ধরো আমাদের রিব বা পাঁজর, এই যে আমাদের পাঁজরের হাড়, ঠিক আছে, বুঝতে পারছো, এই আমাদের যে পাঁজরের হাড়গুলো এভাবে তো থাকে, এইভাবে আবার এদিকে এভাবে রয়েছে, এইভাবে রয়েছে। তো এই যে প্রত্যেকটা হাড়, এই প্রত্যেকটা হাড়ের মাঝে মাঝে এরকম কিছু মাসেল থাকে, এরকম কিছু মাসেল থাকে। এই মাসেলগুলোকে বলে ইন্টারকস্টাল মাসেল, ঠিক আছে। এবং এই মাসেলটার দুটো ভাগ হয়, একটা হচ্ছে বাইরের দিকে আর একটা হচ্ছে ভেতরের দিকে। মানে ধরে নাও এই দুটো রিব বা পাঁজর, ঠিক আছে, এই দুটো হচ্ছে দুটো পাঁজরের হাড়। এই দুটো পাঁজরের হাড়ের মাঝখানে বাইরের দিকে একটা পর্দা রয়েছে, বাইরের দিকে একটা পর্দা রয়েছে, এই দুটোর মাঝখানে হচ্ছে মাসেল থাকে, যেটাকে বলে ইন্টারকস্টাল মাসেল। এই দুটো হাড়ের যে পাঁজরের হাড় তার মাঝে মাসেল থাকে, যে মাসেলটাকে বলে ইন্টারকস্টাল মাসেল। এই ইন্টারকস্টাল মাসেলের বাইরের দিকে এরকম একটা চামড়া রয়েছে, ভিতর দিকে এরকম একটা চামড়া রয়েছে। বাইরের দিকে যেটা রয়েছে সেটাকে বলে এক্সটার্নাল, ভিতরের দিকে যেটা আছে সেটাকে বলে ইন্টারনাল। আর ইন্টারকস্টাল মাসেল যেহেতু, তাই এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল এবং ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল। তো যখন ইন্সপিরেশন হয় তখন এই এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলের কন্ট্রাকশন হয়, তখন ওরা ফুলে ওঠে। মানে ইন্টারকস্টাল মাসেলের কন্ট্রাকশন হওয়া মানে হচ্ছে এগুলো বাইরের দিকে এভাবে ফুলে উঠবে। অর্থাৎ ধরে নাও মাসেলটা এইভাবে ছিল নর্মালি, এই রকম হয়ে উঠবে, তখন তোমার যে বুকটা সামনের দিকে মনে হবে। এবার দেখো, তুমি হাত দিয়ে দেখো, তুমি যখন ইন্সপিরেশন করছো তোমার কিন্তু থোরাক্স ক্যাভিটি কিন্তু সামনের দিকে এগোচ্ছে, বুঝতে পারছো, উপরের দিকে উঠছে, বুঝতে পারছো। তো এটা হয় এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলের কারণে, এটা হচ্ছে অ্যাডিশনাল মাসেল। আর ফোর্সফুল ইন্সপিরেশন করলে তখন অ্যাবডোমিনাল মাসেল অংশ নেয়। এবার এক্সপিরেশনে কি হবে? এখানে দুটো মাসেল আছে, একটা হচ্ছে বাইরের দিকে, একটা হচ্ছে ভিতরের দিকে। যেটা বাইরের দিকে রয়েছে সেটাকে বলে এক্সটার্নাল, যেটা ভিতরের দিকে আছে সেটাকে বলে হচ্ছে ইন্টারনাল। এবার এক্সপিরেশনে কি হচ্ছে দেখো। এক্সপিরেশনে নর্মাল ছবি আঁকি, নর্মাল আমাদের বডিতে কিরকম থাকে, এই লাংস থাকে, এই ডায়াফ্রামটা এইভাবে থাকে, তাই তো। এক্সপিরেশন যখন হচ্ছে তখন কি হয়? এই আমাদের বডি, এই হচ্ছে থোরাক্স ক্যাভিটির মধ্যে লাংস রয়েছে। আচ্ছা, আগে তো ইন্সপিরেশন হয়েছে, তারপর এক্সপিরেশন হচ্ছে, ভালো করে বুঝবে। আগে তুমি তো অক্সিজেন নিয়েছো, তারপর তো কার্বন ডাই অক্সাইড ছাড়বে, এরকম না যে তুমি কন্টিনিউ কার্বন ডাই অক্সাইড ছেড়েই যাচ্ছ, অক্সিজেন নাও, নিরন্ত হয় না। তাহলে আমরা যখন ইন্সপিরেশন করেছিলাম তখন আমাদের যে ডায়াফ্রামটা এরকম অবস্থায় ছিল, আমরা যে নিলাম এখন আমাদের ডায়াফ্রামটা এরকম অবস্থায় আছে, ঠিক আছে, এরকম অবস্থায় আছে, মানে লাংসের ভলিউমও কিন্তু বড় এখন, বোঝা গেল। এরপর যখন আমরা এবার নিলাম, তো
এই অবস্থায় আছে। এরপর আমরা ছাড়বো। এই ছাড়ার সময় কি হবে এটা দেখাচ্ছি। যখন আমরা ছাড়ছি তখন এই যে ডায়াফ্রামটা আবার আগের জায়গায় এইভাবে ফিরে যাচ্ছে। এবার যখনই ও আগের জায়গায় ফিরে যাচ্ছে তখন এই লাংসের ভলিউমগুলোও কমে যাবে। থোরাক্স ক্যাভিটির ভলিউম কমে যাচ্ছে, লাংস গুলো তো থোরাক্স ক্যাভিটির মধ্যেই আছে, এগুলোর ভলিউমও তখন কমে যাবে। এই নিচের দিকে সরে এসেছিল, এই ভলিউম বেড়েছিল, আবার এর উপরের দিকে উঠে গেছে, এই জায়গার ভলিউম কমে গেছে, লাংসের মধ্যে ভলিউম কমে গেছে। তাহলে এই যে এটা তো ডায়াফ্রামের নর্মাল অবস্থার মতো, তাহলে এটাকে বলে হচ্ছে ডায়াফ্রামের রিল্যাক্সেশন। কি বলে এটাকে? ডায়াফ্রামের রিল্যাক্সেশন। অর্থাৎ ডায়াফ্রামে এখানে হয়েছিল কন্ট্রাকশন, এখানে হবে রিল্যাক্সেশন। এরকম কন্ট্রাকশন ছিল, আবার এরকম উঠে যাবে, রিল্যাক্সেশন হবে। রিল্যাক্সেশন হওয়ার পর এখানে কি হবে? এখানে কি হয়েছে? ভলিউমটা কি হয়েছে? এখানে ভলিউম কমে গেছে, ভলিউম কমে গেছে। এবার ভলিউম কমে যাওয়া মানে কি? ভলিউম কমে যাওয়া মানে প্রেসার বেড়ে যাওয়া, তাই না? এত বড় একটা জায়গার মধ্যে তুমি লজেন্স রেখেছিলে 10টা, যখন এটাকে এইটুকু জায়গার মধ্যে রাখবে তখন তো প্রেসার তো বাড়বেই, খুব চাপাচাপি করে রাখতে হবে, প্রেসার বাড়বে। তাহলে ভলিউম কমলে প্রেসার কি হবে? বাড়বে। তাহলে প্রেসার বেড়েছে, ভলিউম কমেছে। এবার এখানে যখন প্রেসার বেড়ে গেছে, প্রেসার এখানে বেশি অ্যাটমসফিয়ারের তুলনায়, তখন কি হবে? আমরা জানি গ্যাস কি করে, কম থেকে বেশি থেকে কম প্রেসারের দিকে যায়। তো এখানে প্রেসার বেশি, তাই এখান থেকে অ্যাটমসফিয়ারে গ্যাস বেরিয়ে যাবে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড লাংস থেকে অ্যাটমসফিয়ারে চলে যাবে বেশি প্রেসার থেকে কম প্রেসারের দিকে। এই ঘটনাটাই এখানে ঘটে। তো ঠিক ইন্সপিরেশনের বিপরীত ঘটনা হচ্ছে এক্সপিরেশন। এখানে কি হয়? এবার একইভাবে আমরা লিখবো। বলো আমার সাথে বলো কি হবে? ডায়াফ্রামের কন্ট্রাকশন, এখানে কি হবে? ডায়াফ্রামের রিল্যাক্সেশন। ডায়াফ্রামের রিল্যাক্সেশন হলো। এরপর কি হবে? ডায়াফ্রামের যখনই রিল্যাক্সেশন হলো, ডায়াফ্রামটা এরকম ছিল, এরকম উঠে গেল, রিল্যাক্সেশন হলো। ওর নর্মাল তো এরকমই থাকে, ও আবার যখন এরকম জায়গায় ফিরে আসলো সেটাকে ওর রিল্যাক্সেশন বলা হবে। এরকম যখন চলে গেছিল সেটা ওর কন্ট্রাকশন বা সংকোচন ছিল, ও আবার এরকম অবস্থায় ফিরে এসছে, এটাকে ওর রিল্যাক্সেশন বলবো। যখন রিল্যাক্সেশন হলো তখন কি হলো? ইন্ট্রাপালমোনারি ভলিউম, অর্থাৎ ফুসফুসের যে ভলিউম, ইন্ট্রাপালমোনারি ভলিউম কি হয়েছে? অবশ্যই কমে গেছে, ভলিউম কমে গেছে। তো ভলিউম কমে গেছে, একটু আগে দেখালাম। এবার ভলিউম যেহেতু কমে গেছে তাই ইন্ট্রাপালমোনারি প্রেসার কি হয়েছে? ভলিউম কমে গেছে মানে প্রেসার বেড়ে গেছে। এবার যখনই প্রেসার বেড়ে গেছে তখন কি হয়েছে? ভিতরের প্রেসার বেশি, অ্যাটমসফিয়ারের প্রেসার কম, ফলে ভিতর থেকে বাইরে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেছে। কার্বন ডাই অক্সাইড মুভ আউট ফ্রম লাংস। ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড মুভ আউট ফ্রম লাংস টু অ্যাটমসফিয়ার। লাংস থেকে অ্যাটমসফিয়ারে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেছে, হয়ে গেল। এবার এখানে এক্সপিরেশনে ডায়াফ্রামের রিল্যাক্সেশন হয় এবং এখানেও কিছু অ্যাডিশনাল মাসেল আছে, কিছু মাসেল এখানেও কাজ করে যেগুলোর কন্ট্রাকশন হয়। ডায়াফ্রামের রিল্যাক্সেশন হচ্ছে এক্সপিরেশনের সময়, কিন্তু কিছু মাসেল আছে যাদের কন্ট্রাকশন হয়। সেই মাসেলগুলো কি? এখানে যেটা ছিল এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, এক্ষেত্রে হবে হচ্ছে ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল। এবং ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল হলো। এরপর আরেকটা হবে, এখানে যেমন অ্যাবডোমিনাল মাসেল ছিল, এখানেও অ্যাবডোমিনাল মাসেল হবে, এবং এটাও একইভাবে ফোর্সফুল এক্সপিরেশনের সময় কাজ করবে। এবার এই অ্যাডিশনাল মাসেল কি করে? এদের প্রত্যেকে, এখানেও যেমন কন্ট্রাকশন হবে, এখানেও কন্ট্রাকশন হবে, দুই ক্ষেত্রেই সংকোচন হবে। ইন্সপিরেশনের সময় যে মাসেলগুলোর সংকোচন হয়েছে সেটা ডায়াফ্রাম, তার সাথে এইগুলো। এক্সপিরেশনের সময় যে মাসেলগুলোর কন্ট্রাকশন হয়েছে সেটা হচ্ছে এই মাসেলগুলো। ডায়াফ্রামের কিন্তু রিল্যাক্সেশন হয়েছে, এর কোনো কন্ট্রাকশন হয়নি, এই রিল্যাক্সেশন হয়েছে। কন্ট্রাকশন কাদের হয়? ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেলের কন্ট্রাকশন হতে পারে, মানে কি দুটো রিব বা পাঁজরের মাঝে, এই দুটো রিব বা পাঁজরের মাঝে যে মাসেলগুলো থাকে সেগুলোকে বলে ইন্টারকস্টাল মাসেল। বাইরের দিকে
যেটা থাকে সেটা এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, ভিতরের দিকে যেটা থাকে সেটা ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল। ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল যেগুলো, এদের যখন কন্ট্রাকশন হচ্ছে তখন দেখবে তোমার যে বক্ষ অংশ বা থোরাক্স অংশটা তুমি যখন বাতাস ছাড়ছো, মানে এই নিলে বুকটা উপরের দিকে উঠে এলো, যেই ছাড়ছো দেখবে নিচের দিকে নেমে যাবে, এই নিচের দিকে নামছে, মানে ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেলগুলোর কন্ট্রাকশন হয়। এবং যখন আমরা ফোর্সফুল এক্সপিরেশন করি, অর্থাৎ এই নর্মাল ছাড়লাম, তো নর্মাল নিলাম, নর্মাল ছাড়লাম, কিন্তু যখন জোর করে ছাড়ছি এইভাবে যতটা ছাড়তে পারি ততটা ছাড়ছি, তখন দেখবে পেটে একটা খিঁচ লাগে, মানে কি অ্যাবডোমিনাল মাসেলেও কন্ট্রাকশন হয়। একইভাবে যখন আমরা জোর করে নিই তখনও দেখবে পেটে একটা টান অনুভূতি হয়, মানে অ্যাবডোমিনাল মাসেলের কন্ট্রাকশন হয় ফোর্সফুল এক্সপিরেশনের সময় এবং ফোর্সফুল ইন্সপিরেশনের সময়, দু ক্ষেত্রেই। কিন্তু ইন্সপিরেশনের সময় হচ্ছে তোমার এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল কন্ট্রাকশন করে, আর এক্সপিরেশনের সময় ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল কন্ট্রাকশন করে। ঠিক আছে, এই হচ্ছে মেকানিজম অফ ব্রিদিং। আরেকটা কথা এখানে মনে রাখবে, হিউম্যানের যে ব্রিদিং রেট অর্থাৎ সে যে ব্রিথ করছে সেটার হার কত, মনে রাখবে 12 থেকে 16 পার মিনিট, প্রতি মিনিটে 12 থেকে 16 বার একটা হিউম্যানের ব্রিথ রেট হয়ে থাকে, প্রতি মিনিটে 12 থেকে 16 বার, মানে কি ও প্রত্যেক মিনিটে, প্রতি 1 মিনিটে 12 বার শ্বাস নিচ্ছে, 12 বার শ্বাস ছাড়ছে, বা কেউ 16 বার শ্বাস নিচ্ছে বা কেউ 16 বার শ্বাস ছাড়ছে, আবার কেউ 13 বার, কেউ 14 বারও করতে পারে। 12 থেকে 16 পার মিনিট মানে 12 থেকে 16 বার নিচ্ছে প্লাস ছাড়ছে, নেওয়া প্লাস ছাড়া, এটা মানে এই যে নিলাম একবার, এই টোটালটা মিলে 1, ঠিক আছে, নট 1, একটার ক্ষেত্রে কিন্তু না, মানে নিলাম এটা 1 নয়, নেওয়া প্লাস ছাড়া মিলে টোটালটাকে ব্রিদিং বলে। ইন্সপিরেশন প্লাস এক্সপিরেশন মানে হচ্ছে ব্রিদিং। তো এই নেওয়া প্লাস ছাড়া টোটালটা মিলে 1 বার। এইভাবে এই জিনিসটা 12 বার রিপিট হয়, বা 16 বার, কারুর 12 বার, কারুর 13 বার, 14, 15, মানে 12 থেকে 16 এই একটা রেঞ্জের মধ্যে প্রতি মিনিটে একটা মানুষের ব্রিদিং রেট হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। এই জায়গাটা আরেকটা জিনিস লেখাবো, এই জায়গাটা একটু মুছে নিয়ে একটা জিনিস লেখাই। একটা যন্ত্র আছে যেটা হচ্ছে স্পাইরোমিটার। একটা যন্ত্র আছে যেটা হচ্ছে স্পাইরোমিটার। এই স্পাইরোমিটার যন্ত্রটার সাহায্যে কি করা হয়, স্পাইরোমিটার যন্ত্রটার সাহায্যে আমাদের যে ব্রিদিং এর সময় আমরা যে এয়ার গুলো নিচ্ছি বা যে এয়ার গুলো ছাড়ছি, যে ভলিউমের এয়ার, the volume of air which we can inspire or expire, অর্থাৎ সেই ভলিউমের এয়ার যেটা আমরা নিচ্ছি বা ছাড়ছি, সেই ভলিউমের এয়ারকে মেজার করা হয় কি দিয়ে, মেজার্ড বাই স্পাইরোমিটার দিয়ে কিন্তু মেজার করা হয়। দ্য ভলিউম অফ এয়ার which we can inspire or expire, যে ভলিউমের এয়ার আমরা সবসময় নিচ্ছি বা ছাড়ছি, অর্থাৎ যে ভলিউমের এয়ার নিয়ে আমরা ব্রিথ করছি, এই যে জিনিসটা আমাদের যে হচ্ছে, বা সর্বোচ্চ আমরা যখন নিচ্ছি বা সর্বোচ্চ আমরা যখন ছাড়ছি, মানে যে এয়ারগুলোকে, যে ভলিউমের এয়ারগুলোকে আমরা এই ব্রিদিং এর জন্য ইউজ করছি, সেই ভলিউমের এয়ারগুলোকে মেজার করা হয় এই স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে, যেটা আমরা ইউজ করছি সেটাকেই। কিন্তু স্পাইরোমিটারের সাহায্যে কখনোই রেসিডুয়াল ভলিউম পরিমাপ করা যায় না। রেসিডুয়াল ভলিউম কি সেটা আমরা পরে বুঝবো, ঠিক আছে, পরের ক্লাসেও বুঝতে পারি। রেসিডুয়াল ভলিউম আমরা পরে বুঝবো, কিন্তু রেসিডুয়াল ভলিউম এমন একটা ভলিউম যেটা আমরা কখনোই ব্রিদিং এর সময় ইউজ করি না, ঠিক আছে, এটা মনে রাখো। আমরা ব্রিদিং এর সময় যে ভলিউম অফ এয়ার ইউজ করি, যে ভলিউমের এয়ার আমরা ব্রিদিং এর সময় ইউজ করতে পারি, সেটা আমরা নর্মাল ইন্সপিরেশন এক্সপিরেশন হোক, বা যখন আমরা ফোর্সফুলি ইন্সপিরেশন বা এক্সপিরেশন করছি, বেশি পরিমাণে অক্সিজেন নিচ্ছি, বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, যেটা আমরা ব্রিদিং এর সময় ইউজ করছি, অ্যাকচুয়ালি মেন কথা এটাই, যেটা আমরা ব্রিদিং এর সময় ইউজ করছি সেই ভলিউমের এয়ারই স্পাইরোমিটার মেজার করতে পারে।
কিন্তু রেসিডুয়াল ভলিউম যেটা আমরা ব্রিদিং এর সময় ইউজ করি না, সেটা কখনোই স্পাইরোমিটার মেজার করতে পারে না। রেসিডুয়াল ভলিউম কি পরের ক্লাসে বলবো, এটা নিয়ে কোনো দরকার নেই এখন কিছু ভাবার। তো আজকের ক্লাসটা তোমাদের এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো তোমাদের আজকের ক্লাস অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে নিট উইথ সুনন্দা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো আজকের মতো টাটা, পরের ক্লাসে আবার দেখা হবে।